আজকে এসএসসি চেয়ারম্যান নিয়োগ হলো। হ্যাঁ স্যার, এবার যদি আমাদের কিছু হয়। হ্যাঁ, হবে আশা করা যায়। কি যে হবে স্যার সবাই জানে। এবার এরকম ভাবে হবে? শুনছিলাম নাকি 3টে স্টেপে হবে, প্রিলিমিন ভাইবা বিসিএস এর মতো। হ্যাঁ, মানে অন্তত দুটো পরীক্ষা হবে, প্রিলি আর মেন। অনেক কিছু স্যার, আসছে। এটা কি অফিসিয়ালি বলা হয়েছে যে পিজিটা হবে? শুনতে পাচ্ছি না, পরিষ্কার করে বলুন। বলছি বললাম, এটা স্যার, কি অফিসিয়ালি বলেছে যে পিজিটা হবে, বলেছেন উনি? হ্যাঁ, বলেনি, কিন্তু ইউপিএসসি ধাঁচে হবে বলেছে না। না, উনি তো আবার এটাও বলেছিলেন যে ইন্টারভিউ কমিয়ে 5 নম্বরে রাখবে শুধু পরীক্ষার হ্যাঁ, তা ভিত্তিতে, ওই ইউপিএসসি জন্যই তে জিজ্ঞেস করছি। ইউপিএসসির ধাঁচে কি হয়? ইউপিএসসি তে দুটো পরীক্ষা হয় না, প্রিলি হয় আর একটা মেন হয় না। হ্যাঁ, কিন্তু এখানে ইন্টারভিউটাও তো রাখছে, মানে হ্যাঁ, পাঁচ ওদের নম্বরের ইন্টারভিউ জন্য হয়। বলে, তাই জন্য। ইউপিএসসি তে ইন্টারভিউ হয়, তো ও হবে, হয়তো আচ্ছা আচ্ছা ইন্টারভিউ হতে পারে। আচ্ছা আচ্ছা। বাইরের কোনো রাজ্যে ইন্টারভিউ হয় না, বিহারে ঝাড়খণ্ডে ইন্টারভিউ হয় না। হ্যাঁ স্যার, এটাই ভালো। বিহারেও হয় না, ঝাড়খণ্ডেও হয় না, এটাই ভালো। না হলে ইন্টারভিউটা প্রচুর সমস্যার জিনিস। হুম। আচ্ছা, আমরা বাকিটা করে ফেলি আজকে ধ্বনিবর্ণের। উচ্চারণ প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ বা ধ্বনি দুটোই লিখি। এবার কিন্তু এসএসসির কাজ হবে, সুতরাং যারা নতুন পরীক্ষা দেবে তারাও একটু আহ, শুরু করে দিন সঠিকভাবে। আর একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে আপার প্রাইমারির জন্য আপনারা একটু প্রিপারেশন নিতে থাকুন, কারণ আপার প্রাইমারি পরীক্ষাটাও কিন্তু সম্ভাবনা আছে সবচেয়ে বেশি প্রথমেই হওয়ার। সাবজেক্ট তো হবে, আর আপার প্রাইমারিতে কিন্তু এবার সাবজেক্ট হতে পারে আলাদা করে। ঠিক আছে। আচ্ছা, প্রথমটা হচ্ছে স্পর্শ ব্যঞ্জন। স্পর্শ ব্যঞ্জন কাকে বলে? যে যে ব্যঞ্জন উচ্চারণ করবার সময় মুখগহ্বরের কোনো না কোনো অংশে আহ, স্পর্শ করে, তাকে স্পর্শ ব্যঞ্জন বলে। তাহলে স্পর্শ ব্যঞ্জন কতগুলো আছে? ক থেকে ম পর্যন্ত 25টি আছে স্পর্শ বর্ণ। আর স্পর্শ বর্ণ 25টা হলেও স্পর্শ ধ্বনি কিন্তু 23টা। তাই তো? কিন্তু কোন কোন ব্যাকরণবিদ মনে করেন বর্গের যেগুলো শেষ ব্যঞ্জন, অর্থাৎ এই যে পাঁচটা, উ, ইয়, মূর্ধন্য, দন্তন্য আর ম, এই পাঁচটি হচ্ছে এর মধ্যে পড়ে না, অনেকে মনে করেন। এই পাঁচটিকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে স্পর্শ ব্যঞ্জনের সংখ্যা কি হবে? 20টি হবে।
আবার অনেকে তালব্য বর্ণগুলিকে তালব্য সেই তালব্য বর্ণ কোনগুলো? চ, ছ, বর্গীয় জ এবং ঝ, এই চারটিকে আবার স্পর্শ ব্যঞ্জনের মধ্যে ফেলতে চান না, এগুলোকে আলাদা একটি নামকরণ করা হয়েছে। তো এইগুলোকেও যদি আমি বাদ দিই বা বাদ দেওয়া হয়, তাহলে 16টি স্পর্শ ব্যঞ্জন পড়ে থাকে। তাহলে এগুলো কিন্তু আধুনিক মত, এটা কিন্তু বিভিন্ন ব্যাকরণবিদরা মনে করছেন বলে তারা ইনক্লুড করেছেন, কিন্তু অ্যাকচুয়ালি যেটা সনাতনপন্থী ধারণা সেটা হচ্ছে ক থেকে ম পর্যন্ত 25টি স্পর্শবর্ণ এবং 23টি স্পর্শধ্বনি। তো প্রত্যেকটা এখানে 5টা বর্গ আছে, আমরা জানি সবাই 5টি বর্গ আছে। ক ক বর্গের মধ্যে আমরা জানি কি কি আছে, ক, চ, ট, ত এবং প। ক এর মধ্যে তো জানি কি কি আছে, আমি আর লিখছি না, দরকার আছে আর লেখার এটা? না স্যার। না স্যার। এবার 2 নম্বর, অল্প প্রাণ ব্যঞ্জন। তাহলে অল্প প্রাণ ব্যঞ্জনের স্যার মধ্যে, একটু এইটা হ্যাঁ বলুন। স্যার একটু এটা বলে দিন, 23টি স্পর্শধ্বনি কোনগুলো? আমি শুনতে পাচ্ছি না, বলুন আরেকবার। স্যার 23টি স্পর্শধ্বনি বললেন, মানে স্পর্শবর্ণ 25টি আর 23টি স্পর্শধ্বনি, এই স্পর্শধ্বনি 23টি কোনগুলো? এই দুটো বাদ দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। এই দুটো বাদ দিয়ে দিন, বাকিগুলো সব, তাহলে দেখবেন 23টাই হচ্ছে, তাই না? হ্যাঁ স্যার হ্যাঁ। আচ্ছা, অল্প প্রাণ ব্যঞ্জন কোনগুলো? যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করতে শ্বাসবায়ু কম লাগে। একদম, শ্বাসবায়ু কম লাগে বা উচ্চারণে অল্প শ্বাসবায়ুর প্রয়োজন হয়, তাদেরকে বলে অল্প প্রাণ ব্যঞ্জন। এগুলো হচ্ছে বর্গের প্রথম এবং তৃতীয়, তাই তো? তাহলে মোট কতগুলো? তাহলে কতগুলো অল্প প্রাণ ব্যঞ্জন আমরা পেলাম? স্পর্শ বর্ণের মধ্যে আমরা কতগুলো অল্প প্রাণ ব্যঞ্জন পাচ্ছি? 5 5 10। 10টা। তাহলে ক, গ, চ, বর্গীয় জ, ট, ড, ত, দ, প, প, এই 10টা হচ্ছে স্পর্শ ব্যঞ্জনের অন্তর্গত অল্প প্রাণ ব্যঞ্জন। এবার আমরা একটা জিনিস মনে রাখবো, এখানে কিন্তু হ থাকে না, এগুলোর মধ্যে হ মহাপ্রাণতা কিন্তু যুক্ত থাকে না। আমরা জানি যে এর মধ্যে যে ক কে ভাঙলে আমরা কিন্তু কোনো হ পাবো না, কিন্তু আমরা যদি খ কে ভাঙি, খ, তাহলে কি আমরা পাবো এর মধ্যে হ? হ্যাঁ স্যার, এই ক্ষয়যুক্ত হওয়াই তো বোধহয় হয়তো এই মহাপ্রাণ। হ্যাঁ,
বর্গের দ্বিতীয় এবং চতুর্থ ব্যঞ্জন। দেখুন খ এবং ঘ। আমি খটাকে যদি ভাঙি তাহলে পাবো ক যোগ হ, এই দুটো যোগ করলে খ হয়। এবার এর সাথে অ আছে, এটা আলাদা। অর্থাৎ আগের বর্ণের অল্পপ্রাণ বর্ণটা, আগের অল্পপ্রাণ বর্ণ প্লাস হ সমান সমান মহাপ্রাণ বর্ণ তৈরি হয়। তাহলে এখানেও মহাপ্রাণ বর্ণ কটা আছে? 10টা আছে, তাই তো? হ্যাঁ স্যার। এ বাদেও হ কিন্তু নিজেও একটা মহাপ্রাণ বর্ণ, হ, এটাও কিন্তু এর মধ্যে ইনক্লুড হবে, তাই তো? এবার একটা বিষয় হচ্ছে, এই মহাপ্রাণ বর্ণগুলিকে দ্বি ব্যঞ্জন বলা হয়। কি বলা হয়? আচ্ছা, কেন দ্বি ব্যঞ্জন বলা হচ্ছে এগুলোকে? ওই দুটো করে ব্যঞ্জন যুক্ত থাকতে, যেহেতু হ সবার সাথে যুক্ত থাকতে, সেই জন্য কি? একদম, অর্থাৎ একটা করে অল্প প্রাণ ধ্বনি এবং হ ধ্বনি, এই দুটো যুক্ত হয়েই তো তৈরি হচ্ছে, সেই জন্য এগুলোকে দ্বি ব্যঞ্জন বলা হয়। কি বলা হয়? দ্বি ব্যঞ্জন, ঠিক আছে? এবার দেখুন পরে 4 নম্বর, সেটা হচ্ছে অঘোষ ব্যঞ্জন। কি অঘোষ ব্যঞ্জন কোনগুলো? এই যে ঘোষ, ঘোষ কথাটার অর্থ হচ্ছে ধ্বনির গাম্ভীর্য, ধ্বনির গাম্ভীর্যকে ঘোষ বলা হয়। দেখুন, যে ধ্বনিগুলো উচ্চারণ করবার সময় গাম্ভীর্য যুক্ত হয় না তাদেরকে বলা হয় অঘোষ। আর যদি গাম্ভীর্য যুক্ত হয়, গম্ভীর একটা আওয়াজ যদি তৈরি হয়, তাকে বলা হয় কি? ঘোষ। 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 তাহলে অঘোষ হচ্ছে বর্গের প্রথম ও দ্বিতীয়। তাহলে বর্গের প্রথম এবং দ্বিতীয়, অর্থাৎ আমি যদি ক খ বলি, চ ছ, ট ঠ, ত ঠ, প ফ, এইগুলো হচ্ছে সবই অঘোষ। এছাড়াও আরো 3টে আছে, তালব্য স, মূর্ধন্য স এবং দন্ত স। এই 3টেকেও কিন্তু অঘোষ ধ্বনি বলা হয়। হয়েছে? তাহলে অঘোষ হচ্ছে বর্গের প্রথম এবং দ্বিতীয়, এছাড়াও তালব্য স, মূর্ধন্য স এবং দন্ত স, এগুলো হচ্ছে অঘোষ। এবার ঘোষ ধ্বনি, ঘোষ ধ্বনিতে তাহলে কি উৎপন্ন হবে? গাম্ভীর্য উৎপন্ন হবে, তাই তো? হ্যাঁ স্যার। ঘোষ ব্যঞ্জন কি কি? বর্গের অ্যাকচুয়ালি তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম, এই 3টেই হলো ঘোষ। বর্গের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম, তাহলে কি কি হচ্ছে বলুন? গ, ঘ, ঙ, বর্গীয় জ, ঝ, ঞ,
ড, ঢ, মূর্ধন্য, দ, ধ, দন্তন্য, আর ব, ভ, আর ম। তাহলে কটা হলো এখানে? 15টি। হ্যাঁ, এর সাথে আরেকটা যোগ করে দিন, এটা হলো। হটাও কিন্তু এর মধ্যে যুক্ত হবে। এবার আমার প্রশ্ন হচ্ছে, তাহলে আপনারা বলবেন, হ্যাঁ, এবার অঘোষ অল্প প্রাণ, 2 নম্বর হচ্ছে অঘোষ মহাপ্রাণ, তারপর হচ্ছে ঘোষ অল্প প্রাণ, তারপরে ঘোষ মহাপ্রাণ। আচ্ছা, অঘোষ অল্প প্রাণ তাহলে কি? ক। অঘোষ মহাপ্রাণ তাহলে কি? খ। ঘোষ অল্প প্রাণ কি? গ। তাহলে ঘোষ মহাপ্রাণ কি? ঘ। আচ্ছা, তাহলে এইখানে কি হবে? পরেরটা কি হবে? চ, ছ, বর্গীয় জ, ঝ। তারপরে কি হবে? ট, ঠ, ড, ঢ। তারপরে ত, ঠ, ড, ঢ। প, ফ, ব, ভ। তাহলে ক, চ, ট, ত, প, এই যে বর্গগুলো, সেই বর্গগুলোর কোনটা অঘোষ অল্পপ্রাণ, কোনটা অঘোষ মহাপ্রাণ, কোনটা ঘোষ অল্পপ্রাণ, কোনটা ঘোষ মহাপ্রাণ আমরা পেলাম। তাহলে এটা গেল। এবার আমরা চলে আসি নাসিক্য ব্যঞ্জনে। 6 দাগ। নাসিক্য ব্যঞ্জন কোনগুলো? নাসিক্য ব্যঞ্জন হচ্ছে প্রত্যেকটি বর্গের শেষ, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, কোনগুলো তাহলে? ঙ, ঞ, মূর্ধন্য ন, দন্ত ন, ম। এগুলো কিন্তু নাসিক্য বর্ণ, আমি বর্ণ বলে লিখছি। আর যদি নাসিক্য ধ্বনি বলা হয় তাহলে হবে ঙ, দন্তন্য ন, আর ম। এগুলো হচ্ছে বর্ণ, সরি, ধ্বনি। তাহলে নাসিক্য ব্যঞ্জন 5টা, কিন্তু নাসিক্য ধ্বনি কটি? 3টি। 3টি। আচ্ছা, এই যে নাসিক্য ধ্বনি, এই সরি নাসিক্য বর্ণ, এর মধ্যে আরো দুটোকে স্থান দেওয়া হয়েছে বর্তমানে। এই দুটোকে, কোন দুটোকে? অনুস্বর এবং চন্দ্রবিন্দু, তাই তো? তার মানে 7টা হচ্ছে স্যার হ্যাঁ, নাসিক্য বর্ণ। এখন এই দুটোকে এর মধ্যে ইনক্লুড করেছে। এইবার চলে আসি, এই নাসিক্য ব্যঞ্জনের আরেকটা নাম আছে, অনুনাসিক ব্যঞ্জন। আরেকটা জিনিস আমি একটু বলে দিই, রামেশ্বর স, এই অনুনাসিক বা নাসিক্য ব্যঞ্জনকে প্রবাহী ব্যঞ্জন ধ্বনি বলেছে।
প্রবাহী ব্যঞ্জন ধ্বনি বলেছে। প্রবাহী ব্যঞ্জন মানে যেগুলো সাধারণত বাধাপ্রাপ্ত হয় না, কিন্তু প্রথমে বাধাপ্রাপ্ত হয়ে তারপরে উচ্চারিত হলে তাকে বলা হয় প্রতিহত। প্রতিহত ব্যঞ্জন আর প্রবাহী ব্যঞ্জন, এই দুই ধরনের ব্যঞ্জন আছে। বলে দিই এই জায়গাটা, মনে করুন এই ক থেকে ম পর্যন্ত যে 25টা ব্যঞ্জন আছে, এই 25টা ব্যঞ্জন বর্ণকে বলা হয় প্রতিহত ব্যঞ্জন। আর ময়ের পরে অন্তঃস্থ জ থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত এই চন্দ্রবিন্দু, এগুলোকে বলা হয় প্রবাহী। প্রতিহত কেন? কারণ এগুলো উচ্চারণ করবার সময় আমাদের জিহ্বা মুখবিবরে বা মুখগহ্বরে কোনো না কোনো স্থানে বাধাপ্রাপ্ত হয় বা স্পর্শ করে, সেই জন্য ক থেকে ম পর্যন্ত এই ব্যঞ্জন ধ্বনিগুলোকে বলা হয় প্রতিহত। আর অন্তঃস্থ জ থেকে শেষ পর্যন্ত এগুলো সরাসরি কোনো জায়গায় কিন্তু ডিরেক্ট গিয়ে টাচ করে বাধাপ্রাপ্ত হয় না, সামান্য স্পর্শ করে আবার সরে আসে, এইটাকেই বলা হচ্ছে প্রবাহী ব্যঞ্জন। বুঝতে না পারলে জিজ্ঞেস করবেন। স্যার প্রতিহতটা হচ্ছে বাধাপ্রাপ্ত হয় সেগুলো? হ্যাঁ, মানে যেগুলো স্পর্শ ব্যঞ্জন সেগুলোকেই বলা হচ্ছে প্রতিহত। ঠিক আছে। হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা চলে যাই পরেরটাতে। এবার চলে আসি উষ্ম ব্যঞ্জন, 7 নম্বর। উষ্ম ব্যঞ্জন কি? উষ্ম কথার অর্থ হচ্ছে শ্বাসবায়ু বা উত্তাপ, অর্থাৎ যে সকল ব্যঞ্জন উচ্চারণকালে শ্বাসবায়ুর প্রাধান্য থাকে বা শ্বাসবায়ু একটু প্রলম্বিত ভাবে উচ্চারিত হয়, মানে শ্বাসবায়ু প্রলম্বিত ভাবে উচ্চারিত হয়ে থাকে, সেই ব্যঞ্জনগুলোকে উষ্ণ ব্যঞ্জন বলা হয়। আর একটু অন্যভাবে যদি আমরা বলি একটু সোজা করে, সেটা হচ্ছে যে সমস্ত ব্যঞ্জন উচ্চারণ করলে একটু উত্তপ্ত শ্বাসবায়ু মুখ দিয়ে বেরিয়েই যায় বা নির্গত হয়, তাকে বলা হয় উষ্ম ব্যঞ্জন। আবার বলি, যে ব্যঞ্জন উচ্চারণকালে তপ্ত শ্বাসবায়ু মুখ দিয়ে নির্গত হয় তাকে বলা হয় উষ্ম ব্যঞ্জন। কি বললাম, বোঝা গেল? কোনগুলো উষ্ম ব্যঞ্জন? 4টে উষ্ম ব্যঞ্জন আছে। কি কি উষ্ম ব্যঞ্জন? তালব্য স, মূর্ধন্য স, দন্ত স আর হ, এগুলো হচ্ছে উষ্ম ব্যঞ্জন বর্ণ। আর যদি ধ্বনিতে যাই তাহলে 3টে আছে। মূর্ধন্য স কিন্তু অ্যাকচুয়ালি ধ্বনি নয় বাংলাতে, কারণ মূর্ধন্য স সঠিক উচ্চারণ কিন্তু আমরা করি না। বোঝা গেল কথা? আচ্ছা, এই যে তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ, এগুলো প্রত্যেকটাই কিন্তু প্রবাহী, প্রবাহী ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ, যাই হোক, আমরা এক কথায় প্রবাহী ব্যঞ্জন লিখি। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। স্যার প্রবাহী ব্যঞ্জনটা হালকা স্পর্শ করে ছেড়ে দেয়, তাই তো? হ্যাঁ, বাধাপ্রাপ্ত তেমন ভাবে হয় না। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা, এবার চলে আসি আমরা অন্তঃস্থ ব্যঞ্জনে। অন্তঃস্থ উষ্ম ব্যঞ্জনে যদিও অন্তঃস্থ ব্যঞ্জনটা আগে ছিল, অন্তঃস্থ ব্যঞ্জনটা আমরা এবার করে নিই।
অন্তস্থ কথার অর্থ হচ্ছে ভিতরে। অন্তস্থ মানে স্থ মানে স্থা, মানে যেটা ভেতরে বসে আছে। অর্থাৎ ভালো করে বুঝতে হবে, স্পর্শ ব্যঞ্জন আর এদিকে হচ্ছে কি উষ্ম ব্যঞ্জন, এই দুটোর মাঝখানে যে ধ্বনি বসে থাকে বা বর্ণগুলো বসে থাকে তাকে বলা হয় অন্তস্থ ব্যঞ্জন। যেমন অন্তস্থ জ, র, ল এবং অন্তস্থ ব, এই চারটেকে বলা হয় অন্তস্থ ব্যঞ্জন বর্ণ। এদের মধ্যে কেবলমাত্র দুটিই ধ্বনি, আর বাকি দুটো ধ্বনি নয়, এই দুটোকে ধ্বনি বলা হয়। এগুলোও প্রবাহী। কেন প্রবাহী? কারণ এগুলো সরাসরি কোনো জায়গায় গিয়ে একেবারে স্পর্শ করে লেগে থাকে না। আমরা যদি উচ্চারণ করি অন্তস্থ জ, র, ল, ব, এই চারটের কোনোটাই কিন্তু কোথাও সঠিকভাবে স্পর্শ করে লেগে থাকছে এমনটা হচ্ছেই না। তাহলে অন্তস্থ ব্যঞ্জন আশা করি বোঝা গেল। এই স্যার আরেকবার বলুন না। হ্যাঁ, আবারও বলছি শোনো। অন্তস্থ কথার অর্থ হচ্ছে মাঝ বরাবর বা মাঝে, অর্থাৎ দুপাশে দু ধরনের ক্যাটাগরি আছে, তার মাঝখানে অবস্থান করছে বলে নাম দেওয়া হচ্ছে অন্তস্থ। এদিকে আমি ক থেকে ম পর্যন্ত বলে যাব, তারপরে আমি তালব্য স, মূর্ধন্য ষ এগুলো বলবো। তা দেখবে এই দুটোর মাঝখানে বসে রয়েছে এইটা। কি কি বসে রয়েছে? অন্তস্থ জ, র, ল এবং ব। এই জন্য এই চারটেকে বলা হয় অন্তস্থ ব্যঞ্জন বর্ণ, কারণ এগুলো আমরা লিখতে পারি। কিন্তু যখন আমরা উচ্চারণ করব তখন অন্তস্থ জ আর অন্তস্থ বয়ের সঠিক উচ্চারণটা আমরা পাবো না ব্যঞ্জনে। যেহেতু এটার সঠিক উচ্চারণ আমরা পাবো না ব্যঞ্জনে, সেই জন্য এগুলোকে আমরা ধ্বনি বলছি না। ধ্বনি কেবলমাত্র দুটি, র এবং ল। ভালো করে বুঝতে হবে, র এবং ল। বুঝতে পারলি? এই হ্যাঁ যে স্যার ঠিক আছে। এবার দেখ, এই যে অন্তস্থ ব্যঞ্জন, এই যে অন্তস্থ ব্যঞ্জন, এই অন্তস্থ ব্যঞ্জন না দুটো প্রকারে বিভক্ত। একটাকে বলা হয় অর্ধস্বর, অর্ধস্বর, আর একটাকে বলা হয় তরল স্বর। অর্ধস্বর মানে না স্বরধ্বনি না ব্যঞ্জন ধ্বনি, অর্থাৎ দেখতে ব্যঞ্জন ধ্বনি, উচ্চারণে স্বরধ্বনি। তাহলে এটা পুরোপুরি স্বরধ্বনিও নয়, আবার পুরোপুরি ব্যঞ্জন ধ্বনিও নয়। এমন দুটো আছে। কি কি? একটা হচ্ছে অন্তস্থ জ, আর একটা হচ্ছে অন্তস্থ ব। এই যে অন্তস্থ জ যদি আমরা বলি তাহলে আমরা উচ্চারণ করি ইয়, অন্তস্থ ইয়। আর অন্তস্থ বয়ের উচ্চারণ করি অন্তস্থ ওয়া, অন্তস্থ ওয়া। এই যে ইয়, এটাকে উচ্চারণ যখন আমরা করছি তখন আমাদের মনে হচ্ছে না এটা স্বরধ্বনি, কিন্তু যখন লিখছি তখন এটা স্বরধ্বনি বা স্বরবর্ণের মতন লিখছি না, না ব্যঞ্জন বর্ণের মতন লিখছি, বা ব একইভাবে। সেই জন্য এদেরকে আমরা অর্ধস্বর বলি, কারণ এদের প্রকৃত উচ্চারণ স্বরধ্বনির মতো আর দেখতে ব্যঞ্জন ধ্বনির মতো। সেই জন্য এদেরকে বলা হয় অর্ধস্বর। বুঝতে পারলি? স্যার অর্ধস্বরটা আরেকবার বলবেন স্যার আরেকবার বলুন। অর্ধস্বর হচ্ছে যে স্বরধ্বনি সরি, অর্ধস্বর হচ্ছে অ্যাকচুয়ালি স্বরধ্বনি না, অর্ধস্বর হচ্ছে অ্যাকচুয়ালি ব্যঞ্জন ধ্বনি, কিন্তু দেখতে ব্যঞ্জন ধ্বনির মতন হলেও উচ্চারণটা যেহেতু স্বরধ্বনির মতন, আমি পাশে উচ্চারণটা লিখে দিয়েছি ই অ আর ও অ। তাহলে এই যে ই অ এবং ও অ, এই যে উচ্চারণটা, এই উচ্চারণটা অ্যাকচুয়ালি স্বরধ্বনির মতন লাগছে। সেই জন্য দেখতে ব্যঞ্জন ধ্বনি হলেও উচ্চারণটা স্বরধ্বনির মতন হওয়ায় এদেরকে অর্ধস্বর বলে। কি বললাম, বোঝা গেল Yes, sir. নাকি বুঝতে পারলি না? না স্যার, বুঝতে পেরেছি। এই অর্ধস্বরের পরে যেটা আসছে সেটা হচ্ছে তরল স্বর। তরল স্বর অনলি দুটো আছে বাংলা ব্যঞ্জনে, একটা হচ্ছে র, একটা হচ্ছে ল। এই র এবং ল কে
কেন তরল স্বর বলা হয়? কারণ এই দুটি স্বর মানে এই দুটি যে ধ্বনি, এই ধ্বনি দুটি ব্যঞ্জনের মতন উচ্চারিত হয়, কিন্তু উচ্চারণটা ব্যঞ্জনের মতো হলেও আসলে এই দুটি অ্যাকচুয়ালি স্বরবর্ণের মতন ছিল একসময়, একসময় ছিল, কিন্তু এখন ব্যঞ্জন ধ্বনির মতন উচ্চারিত হয়। ভালো করে বুঝতে হবে। কারণ র এর উচ্চারণটা আমরা করি রি এর মতন, আর ল এর উচ্চারণটা আমরা করি কিসের মতন? কিসের মতন? এটা কিসের? তাহলে র এর উচ্চারণটা করি, মানে উচ্চারণ না, বানানটা আসলে সাধারণত এটা রি এর মতন, আর লটা আসলে লি এর মতন স্বরবর্ণ, কিন্তু উচ্চারণের সময় দেখা যায় এটা ব্যঞ্জন ধ্বনির মতন উচ্চারিত হচ্ছে। র এবং ল ব্যঞ্জন ধ্বনির মতন করে উচ্চারিত হচ্ছে। আগেরটা ভালো করে বুঝতে হবে। অর্ধস্বর দেখতে ব্যঞ্জন, উচ্চারণটা স্বর। আর তরল স্বর দেখতে খানিকটা স্বরবর্ণের মতন, কিন্তু উচ্চারণটা ব্যঞ্জন বর্ণের মতন। এই হচ্ছে পুরো উল্টো, একদম ব্যতিক্রমী। সেই জন্য এদেরকে তরল স্বর বলা হয়। তাহলে আবারও ভালো করে বুঝতে হবে অর্ধস্বর আর তরল স্বর। অসুবিধা হলে জিজ্ঞেস করবে। এনি প্রবলেম? না বুঝতে স্যার। অসুবিধা হলো? স্যার কোনো তরল স্বরটা আর একবার বলুন স্যার। তরল স্বর দেখতে স্বরধ্বনির মতো, মানে স্বরবর্ণের মতন, কিন্তু উচ্চারণটা ব্যঞ্জন ধ্বনির মতো। অর্ধস্বর যেরকম উচ্চারণটা স্বরধ্বনির মতন, দেখতে ব্যঞ্জন বর্ণের মতন, এদেরকে দেখতে ছিল স্বরবর্ণের মতন, কিন্তু উচ্চারণটা ব্যঞ্জন ধ্বনির মতন। ঠিক বিপরীত। বোঝা গেল? হ্যাঁ স্যার, মানে অর্ধস্বরের বিপরীতটা হলো তরল স্বর। হ্যাঁ, পরিষ্কার। হুম হুম। এবার এই যে র, এটাকে বলা হয়, আরো একটা নাম দেওয়া হয়েছে। কি নাম? কম্পিত স্বর বা রনিত স্বর। রনিত স্বর মানে যেটা কাঁপে, যে স্বর, মানে যে ব্যঞ্জনটা উচ্চারণ করবার সময় আমাদের জিভ কম্পিত হয়, কাঁপে, তাকে বলা হয় কম্পিত স্বর। এবার চলে আসি ল। ল উচ্চারণ করবার সময় শ্বাসবায়ু জিভের দুই পাশ দিয়ে নির্গত হয়, সেই জন্য এদেরকে পার্শ্বিক স্বর বলা হয়। হলো? এবার চলে আসুন তাড়িত ব্যঞ্জন। তাড়িত ব্যঞ্জন কাদেরকে বলা হয়? দুটো তাড়িত ব্যঞ্জন আছে, একটা হচ্ছে ডয় বিন্দুর, আর একটা হচ্ছে ঢয় বিন্দুর। এই ডয় বিন্দুরা হচ্ছে অল্প প্রাণ, আর ঢয় বিন্দুরা হচ্ছে মহাপ্রাণ। কিন্তু মাথায় রাখতে হবে এই দুটোই হচ্ছে ঘোষ ব্যঞ্জন, ঘোষ, অঘোষ নয়। কিন্তু ডয় বিন্দুরা এবং ঢয় বিন্দুরা দুটোই হচ্ছে ঘোষ, অঘোষ নয়। তাহলে যদি জিজ্ঞাসা করা হয় তাড়িত ব্যঞ্জন কোন দুটি, তাহলে উত্তর হবে ডয় বিন্দুরা, ঢয় বিন্দুরা। আরো যদি প্রশ্ন করা হয় যে তাড়িত ব্যঞ্জনের মধ্যে অল্প প্রাণ কোনটি আর তাড়িত ব্যঞ্জনের মধ্যে মহাপ্রাণ কোনটি, তাও হলো তাড়িত ব্যঞ্জন ঘোষ না অঘোষ, তাও হলো। তাই তো? Yes, sir. তাহলে বলুন, প্রবলেম আছে? না না স্যার। স্যার। একদম কনফার্ম? হ্যাঁ স্যার, ঠিক আছে। কোনো প্রবলেম আছে? না না। এবার লাস্ট দেখুন। লাস্ট বলতে আমাদের উচ্চারণের প্রকৃতি অনুযায়ী লাস্ট।
সেটা হচ্ছে আমাদের আশ্রয় স্থানভাগী বর্ণ। এখানে আমরা দুটো নাম লিখব, একটা অনুস্বর আর একটা বিসর্গ। এই দুটিকে পরাশ্রয়ী ব্যঞ্জন বা আশ্রয়স্থানভাগী ব্যঞ্জন বলা হয়। এদের আরো একটা নাম আছে, নামটা হচ্ছে অযোগবাহ। কি নাম? অযোগবাহ। ঠিক আছে, বলুন, অসুবিধা হলে বলুন। আশ্রয়ভাগী বর্ণ মানে যে বর্ণগুলো অন্য ব্যঞ্জন বর্ণকে আশ্রয় করে বা স্বরবর্ণকে আশ্রয় করে উচ্চারিত হয়, না, সেক্ষেত্রে আমরা ব্যঞ্জন বর্ণকে আশ্রয় করে উচ্চারিত হয় না, স্বরবর্ণকে আশ্রয় করে উচ্চারিত হয়, তাদের আশ্রয় আচ্ছা স্থানভাগী বর্ণ বলে। আচ্ছা, ব্যঞ্জন বর্ণকে আশ্রয় করে উচ্চারিত হয় সেগুলো আশ্রয়ভাগী বর্ণ। স্যার চন্দ্রবিন্দু তো মানে ব্যঞ্জনকে আশ্রয় করেই হয় নাকি ওটা স্বরকে আশ্রয় করে? আশ্রয় স্থানভাগী আর পরাশ্রয়ী একই জিনিস, বুঝেছেন? আচ্ছা কিন্তু অযোগবাহটা আলাদা। অযোগবাহ কথাটার অর্থ আলাদা। আশ্রয় স্থানভাগী বা পরাশ্রয়ী, আহ তার মধ্যে আমরা বিসর্গকেও ফেলতে পারি। ভালো করে বুঝুন। সরি, বিসর্গ বলছি তো, চন্দ্রবিন্দুকেও ফেলতে পারি। চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দুকেও ফেলতে পারি, কিন্তু অযোগবাহের মধ্যে আমরা চন্দ্রবিন্দুকে ফেলতে পারবো না। অযোগবাহের মধ্যে অনুস্বর এবং বিসর্গ এই দুটোকেই ফেলতে হবে। ঠিক আছে? বামনদ্বীপ কিন্তু আশ্রয়ভাগীর মধ্যে চন্দ্রবিন্দুকে রাখেনি, এটাই আমার প্রশ্ন যে কেন রাখেনি। না, চন্দ্রবিন্দুকে এই জন্য আমরা রাখবো এখানে। বামনদেব সবসময় সঠিক করেছে এমনটা তো নাও হতে পারে। ঠিক আছে, কিছু অথেন্টিক বইও তো দেখতে হয়। যেমন অনুস্বর বিসর্গ আমরা জানি স্বরবর্ণের সঙ্গে বা স্বরধ্বনির সঙ্গে উচ্চারিত হয়। চন্দ্রবিন্দু কি হয় না? চন্দ্রবিন্দু আমি একটুখানি বর্ণ বিশ্লেষণ যদি করি, তাহলে আমরা চন্দ্রবিন্দুর বর্ণ বিশ্লেষণ পাবো চ যোগ আ যোগ চন্দ্রবিন্দু হ্যাঁ, যোগ দয়ে হস যোগ অ ব্রাকেটে আছে থাকুক। এই যে চন্দ্রবিন্দুটা কার পরে বসেছে? স্বরধ্বনি। হ্যাঁ, তাহলে স্বরধ্বনির পরে বসেছে মানে কি? ও স্বরধ্বনিকে সঙ্গে নিয়ে উচ্চারিত হয়েছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে এটাকে তো আমরা পরাশ্রয়ী বর্ণ বলতেই পারি বা বলবোই। ঠিক আছে, হুম। বামনদেব চক্রবর্তী সবসময় সঠিক লিখেছেন এমনটা নাও হতে পারে, কারণ অনেক জায়গায় কিছু গন্ডগোলের বিষয়ও আছে তার বইতে, যেটুকু দেখা যায়। যেমন বর্ণ বিশ্লেষণের ক্ষেত্রে তিনি একটু ভুল করেছেন। ঠিক আছে, এই বর্ণ বিশ্লেষণে দেখা যাবে তিনি চাঁদের বর্ণ বিশ্লেষণ চন্দ্রবিন্দুটা করেছেন, হ্যাঁ আগে চন্দ্রবিন্দুটাকে করেছে। আগে দিয়েছেন আর আটাকে পরে দিয়েছেন। কিন্তু সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতন ব্যক্তিত্ব বা পবিত্র সরকারের মতন ব্যক্তিত্ব বা যারা আছেন, তারা কিন্তু চন্দ্রবিন্দুকে পরে দিয়েছেন। কেন দিয়েছেন পরে? কারণ চন্দ্রবিন্দু তো একা একা উচ্চারিত হতে পারে না, তাই চন্দ্রবিন্দুকে স্বরবর্ণের সাহায্য নিতে হয়। তাহলে এখানে স্বরবর্ণের সাহায্য নিয়ে উচ্চারিত হয়েছে বলে আমরা চন্দ্রবিন্দুকে পরে বসিয়েছি। এইটা হচ্ছে কথা। বোঝা গেল? হ্যাঁ স্যার, তাহলে কি আশ্রয়ভাগী বর্ণটা চন্দ্রবিন্দুও বলবো? হ্যাঁ, আশ্রয়স্থানভাগী বা পরাশ্রয়ী বর্ণ চন্দ্রবিন্দুকে বলবেন। তিনটে আছে, আশ্রয়স্থানভাগী বা পরাশ্রয়ী বর্ণ তিনটে আছে। ঠিক আছে, এবং তার প্রমাণ হচ্ছে আরো যে অন্যান্য অথেন্টিক বইগুলো রয়েছে তাতেই আছে। একটু অন্য বই যদি আপনাদের কিছু থেকে থাকে দেখবেন, না হলে আমি কিছু বইয়ের ছবি দেখিয়ে দেবো খুনি পাঠিয়ে, তাহলে বুঝতে আপনি পারবেন। একটু সুনীতি কুমার বা যদি কারো থাকে একটু ছবি গ্রুপে দিলে ভালো হয়। আমার কাছে বামনদেব একটা লিটন দত্তটা আছে, কালীপদ চৌধুরী চৌধুরী নেই। তা আপনি লিটন দত্তের বইটা দেখুন, ওখানে দেখবেন তিনটেই আছে। স্যার আসলে মানে ওখানে যদি জিজ্ঞাসা করে কোন বই থেকে পড়েছো, আমি যদি বলি লিটন দত্ত, সেটা মার্জিত হবে কিনা, মানে ওরা সেটাকে রায় দেবে কিনা, সেই জন্য আর কি সুনীতি কুমার বা রামেশ্বর তাহলে বা আপনি তাহলে তাহলে আমার কাছে বই আছে, আমি ওখান থেকে পাঠিয়ে দেবো। ঠিক আছে? হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা আশ্রয়স্থান বাকিটা হয়ে গেল, তাই তো? আচ্ছা, অসুবিধা থাকলে বলবেন কিন্তু।
কোনো অসুবিধা আছে? না স্যার। না স্যার, আপাতত নেই। আপাতত নেই। তাহলে মোটামুটি আমাদের উচ্চারণের প্রকৃতি অনুযায়ী ভাগ হয়ে গেল। আর একটা ভাগ আমি একটু বলে শেষ করব, সেটা হচ্ছে ঘৃষ্ট ব্যঞ্জন, যেটা আমি আগেই বলতে পারতাম কিন্তু বলিনি, লাস্টে রাখছি এটাকে। ঘৃষ্ট ব্যঞ্জন, এই ঘৃষ্ট ব্যঞ্জন কোনগুলো? এক কথায় চ, ছ, বর্গীয় জ এবং ঝ। মনে আছে আমি সেই প্রথমে বলেছিলাম তালব্য বর্ণগুলোকে আলাদা করা হয়েছে স্পর্শ বর্ণ থেকে। হ্যাঁ, ওই যে তালব্য বর্ণগুলোকে স্পর্শ বর্ণ থেকে আলাদা করা হয়েছে, তাহলে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে ঘৃষ্ট ব্যঞ্জনের মধ্যে। কেন এগুলোকে ঘৃষ্ট ব্যঞ্জন বলা হয়? ঘৃষ্ট ব্যঞ্জন বলা হয় কারণ এর মধ্যে স্পর্শ ব্যঞ্জন ও ঊষ্ম ব্যঞ্জন এই উভয়ের প্রভাব লক্ষ্য করা যায়। স্পর্শ ব্যঞ্জন এবং ঊষ্ম ব্যঞ্জন এই দুটিরই প্রভাব এর মধ্যে লক্ষ্য করা যায়। তো কি, কেন, কাকে বলে, আমি যদি বলি, জিজ্ঞাসা করা হয় যে ঘৃষ্ট ব্যঞ্জন কাকে বলে, তাহলে আমার উত্তরটা আসবে কি, যে যেসব ব্যঞ্জন বর্ণগুলোকে উচ্চারণের সময় শ্বাসবায়ু প্রথমে স্পর্শ ব্যঞ্জনের মতন পরিপূর্ণ বাধাপ্রাপ্ত হয় এবং তারপরে ঊষ্ম ব্যঞ্জনের মতন আংশিক বাধাপ্রাপ্ত হয়, তাকে বলা হয় ঘৃষ্ট ব্যঞ্জন। মানে দুবার বাধাপ্রাপ্ত হয়। স্যার আরেকবার বলুন তো এটা। আবারও বলছি, যে ব্যঞ্জন ধ্বনিগুলি উচ্চারণ করবার সময় স্পর্শ ব্যঞ্জনের মতন পরিপূর্ণ বাধাপ্রাপ্ত হয় প্রথমবারে এবং তার পরক্ষণে আবার ঊষ্ম ব্যঞ্জনের মতন আংশিক বাধাপ্রাপ্ত হয়, তাদেরকে ঘৃষ্ট ব্যঞ্জন বলে। চ, ছ, জ, ঝ এই চারটিকে ঘৃষ্ট ব্যঞ্জন বলে। কি বললাম, বোঝা গেল? আবারও বলছি, যে ব্যঞ্জন ধ্বনিগুলি উচ্চারণ করবার সময় স্পর্শ ব্যঞ্জনের মতন পরিপূর্ণ বাধাপ্রাপ্ত হয় এবং পরক্ষণে ঊষ্ম ব্যঞ্জনের মতন আংশিক বাধাপ্রাপ্ত হয়, অর্থাৎ একই ধারে বা একাধারে প্রতিহত এবং একাধারে প্রবাহী, দুটোর বৈশিষ্ট্যই এর মধ্যে আছে, ভালো করে বুঝতে হবে। প্রতিহত মানে স্পর্শ ব্যঞ্জন, আর প্রবাহী কথার অর্থ হচ্ছে ঊষ্ম ব্যঞ্জন এখানে। তাহলে স্পর্শ ব্যঞ্জনের গুণাবলীও আছে, ঊষ্ম ব্যঞ্জনের গুণাবলীও আছে। এই দুটোর গুণাবলী আছে বলে এদেরকে বলা হয় ঘৃষ্ট ব্যঞ্জন। এদেরকে কি বলা হয়? হ্যাঁ। তাহলে ঘৃষ্ট ব্যঞ্জন কোনগুলো? চারটে মাত্র, চ, ছ, বর্গীয় জ এবং ঝ। কেন বলা হয়? কারণ এদের মধ্যে স্পর্শ ব্যঞ্জন এবং ঊষ্ম ব্যঞ্জনের প্রভাব বিদ্যমান, পরিপূর্ণ বাধাপ্রাপ্ত হয়, আবার কখনো, মানে কখনো না, তার পরক্ষণে আবার আংশিক বাধাপ্রাপ্ত হয়। বোঝা গেল? বলুন, জিজ্ঞাসা করবেন অসুবিধা হলে। একটু তাড়াতাড়ি বলুন। হ্যাঁ স্যার, ঠিক আছে, বুঝতে পেরেছি। বিহির বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। তাহলে ধ্বনি বর্ণটা শেষ হয়ে গেল না? হ্যাঁ স্যার, শুনুন স্যার, আমি ওই একটু 10 মিনিট পরে জয়েন করেছিলাম বলে আমার ওই সেকেন্ড মানে 2 নম্বর অল্প প্রাণ ব্যঞ্জন থেকে শুরু করেছি, তো প্রথম পার্টটা পুরো আর কি নেই আমার কাছে আজকে ক্লাসে। দাঁড়া, একদম শুরুর দিকে আমি খাতায় ফাঁকা রেখেছি। এইটা করিয়েছি। রেকর্ডিং করছো তো? রেকর্ডিং করছো তো? হ্যাঁ, রেকর্ডিং করে দিয়েছি তো। তাহলে সেটাই দেখে নিলে হয়ে যাবে। আচ্ছা শুনুন, পরের দিন থেকে ধ্বনি পরিবর্তনের ধারা করাবো। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক কিন্তু এটা, কারণ এটা ক্লাস 9-এর সিলেবাসে আছে। ধ্বনি বর্ণ এবং তার পরের চ্যাপ্টার হচ্ছে ধ্বনি পরিবর্তনের ধারা। তো পরের দিন থেকে ধ্বনি পরিবর্তনের ধারা করাবো,
অজস্র উদাহরণ আছে, আমরা আগে শিখে নেব, তারপরে প্রচুর উদাহরণ প্র্যাকটিস করব। আচ্ছা, আর একটা কথা বলি, সেটা হচ্ছে ধ্বনি এবং বর্ণের উপরে একটা 20 নাম্বার বা 30 নাম্বারের একটা টেস্ট নেব, সবাই দেবেন তো? অবশ্যই অবশ্যই। হ্যাঁ, দেবো। টেস্টের তারিখ হচ্ছে সোমবার। সোমবার ঠিক রাত্রির 8:30 থেকে 9টার মধ্যে কোশ্চেনটা গ্রুপে দিয়ে দেবো। আপনারা উত্তর করবেন, করে আমাকে পার্সোনালি উত্তরগুলো পাঠিয়ে দেবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। এই একটা চ্যাপ্টারের উপরেই তো স্যার? হ্যাঁ, এই একটা চ্যাপ্টারের উপরে আগামী সোমবার পরীক্ষা নেবো, 8:30 থেকে 9টার মধ্যে কোশ্চেন যাবে। আপনারা উত্তর করে অ্যাজ সুন অ্যাজ পসিবল পাঠিয়ে দেবেন আমাকে আমার হোয়াটসঅ্যাপে। ঠিক আছে স্যার। স্যার ওই স্পর্শ